ঢাকা ব্যাংক বিজনেস মিট অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মালসারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি উৎসব কেন্দ্রিক অর্থনীতি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লিপি খন্দকার, ফ্যাশন ডিজাইনার এবং ব্যবস্থাপনা পরিচালক বিবিয়ানা। আমরা পেয়েছি আক্কাস মাহমুদ, আলোকচিত্রী, সাবেক সভাপতি বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন এবং তিনি সাবেক পরিচালক এপিসিসিআই। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই লিপি খন্দকার, আপনি তো ক্ষুদ্র মাঝারি ফাউন্ডেশনের সাথেও আছেন এবং ক্ষুদ্র এবং মাঝারি খাতের আসলে একজন উদ্যোক্তা হিসেবে সফলভাবে অনেক দিন ধরে কাজ করছেন। আমরা দেখছি যে অনেকগুলো উৎসব এবছর চলে গিয়েছে এবং সামনে অনেকগুলো উৎসব আসতে যাচ্ছে। তার মধ্যে আমরা দেখছি যে ভালোবাসা দিবস গিয়েছে, ঈদ আমরা দেখলাম খুব সফলভাবে চলে গেল, আবার সামনে পহেলা বৈশাখ আসছে। তো এমন একটি সময় আসলে আপনাদের কেমন পরিস্থিতি, আপনারা যারা উদ্যোক্তা আছেন কেমন আপনারা বেচাকেনা করছেন? আমি যদি বলি বেচা কেনার জায়গাটা, সেটা আমার যতদিন ব্যবসা করছি, আমি 2001-এ আমার বিবিয়ানার জন্ম, তখনকার তুলনায় এখন আমি মিলাতে পারি না। অনেক এটা মনে হচ্ছে যে ডে বাই ডে এটা অনেকখানি স্থবির হয়ে আসছে। এই সেন্সে যে আগে এই উৎসবগুলোতে দেখা যেত যে একদম আমাদের যে দেশীয় পোশাক নিয়ে যারা কাজ করি তাদের আউটলেটগুলো বা মার্কেটগুলোতে একদম ভরপুর থাকতো, সেই জায়গাটা আমরা খুব একটা এখন দেখতে পাই না। এই বছর আমার কাছে মনে হয়েছে মার্কেটটা খুবই এই পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হোক বা অর্থনৈতিক যে একটা মন্দা যাচ্ছে সেটার কারণে হোক, মানুষজন কিন্তু খুব একটা মার্কেটে ছিল না এই বিষয়গুলোকে কেন্দ্র করে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে বরাবরের মতো এবার খুব বেশি ভালো যায়নি। তার মানে গত কয়েক বছরের তুলনায় এবছর বিক্রিটা খানিকটা কমে গেছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা গত বছর দেখা গেছে এটা একটু বেশি ছিল, এই বছর একটু কমছে আমার কাছে মনে হচ্ছে, সেটাকে আর উপরের দিকে যাচ্ছে না। কিন্তু এই টাইমে আমরা দেখি যে সবচেয়ে বেশি সাপোর্ট যেখান থেকে আসে সেটা হচ্ছে এফ কমার্স এবং ই কমার্স ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে। এখন কিন্তু লোকজন বাইরে বের হয়ে বিক্রিতে যতটা না স্বাচ্ছন্দ্য বোধ করে, তার চেয়ে অনলাইনে বা ঘরে বসে কেনাকাটাটা তাদের জন্য অনেক বেশি আনন্দের মনে হয়। তো আপনারা যারা ফটোগ্রাফার আছেন, আপনারা তো সবচেয়ে বেশি আসলে উদ্যোক্তাদের সাপোর্ট দেন এবং ডিজিটালি একজন উদ্যোক্তার পণ্য আরেকজন তখনই কিনে যখন তার ছবিটা দেখে ভালো লাগে বা ওই জায়গাটাতে তারা আরো বেশি উৎসাহিত হয়। তো এই ক্ষেত্রে আপনাদের ব্যবসাটা কেমন যাচ্ছে? বাংলাদেশে যখন আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেলাম, মানে ই কমার্স চলে আসলো, তখন আমাদের ফটোগ্রাফারদের, যারা আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি করি, তাদের চাহিদা অনেক বেড়ে গেছে। কারণ অনলাইন ভিত্তিক বেচা কেনা মানে ছবি দেখেই মানুষ অর্ডার করছে। আপনার কানে যে ছোট্ট দুলটা আছে ওটাও মানুষ অনলাইনে স্ক্রিন বড় করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। অতএব অনলাইনে এখন ফটোগ্রাফিটা অপরিসীম যেমন, এবং আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে। একটা সময় আমরা ফটোগ্রাফাররা খুব সীমাবদ্ধ থাকতাম, হয়তো কোনো ইন্ডাস্ট্রি ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি অথবা স্টুডিও ফটোগ্রাফি। এখন ঈদ পার্বণের দেশ শুধু না, এখন বাংলাদেশে প্রায় 12 মাসে উৎসব হয়। এত উৎসব এখন বাংলাদেশে, উৎসবের সাথে সাথে আমাদের ফটোগ্রাফারদের চাহিদা অনেক বেড়েছে এবং আমরা বলতে পারি যে আমাদের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি এখন অনেক লার্জ। কিন্তু উদ্যোক্তাদের একটা কমপ্লেইন আছে আপনাদের বিষয়ে। তারা বলছেন যে আপনারা অনেক বেশি এক্সপেন্সিভ এবং আপনাদের অনেক ছোট মাঝারি উদ্যোক্তা আপনাদের এফোর্ড করতে পারে না। তো সেই দিক থেকে যদি তাদের তো ডিজিটাল নিয়ে কাজ করতে হয় এবং এফ কমার্সে তারা প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টের ছবি আপলোড করছে এবং এই উৎসব কেন্দ্রিক যে কার্যক্রমগুলো আছে এই ক্ষেত্রে তো আপনাদের সাপোর্ট ছাড়া তারা কাজ করতে পারে না। নিশ্চয়ই এখানে আপনারা কোনো চিন্তা করছেন যে কিভাবে তাদের সাপোর্ট দিতে পারেন? হ্যাঁ, আমরা অলওয়েজ ক্লায়েন্টকে আমাদের সহযোগী মনে করি এবং তাদেরকে আমরা মনে করি যে আমরা একই ঘরের একই দরজার মানুষ। কিন্তু ক্লায়েন্টকে ভাবতে হবে, শুধু ক্লায়েন্ট না, আমাদের বাংলাদেশে মানুষের একটা এটা মন্দ ধারণা আছে, ফটোগ্রাফার বা আলোকচিত্রকে খুব সুলভভাবে দেখে। আমি একটু অন্যভাবে বলি, তাহলে দর্শকরা বুঝতে পারবেন। যেমন মনে করেন বিদেশে ফ্রান্স বলেন, ফ্রান্স হলেও ইসের যেটা আমরা বলি যে চারুকলা বলেন, আর্ট কালচার বলেন, শীর্ষ তীর্থস্থান, সেটা সেইখানে ফটোগ্রাফারদের স্থান হয়ে যায় একদম দ্বিতীয় সারি। প্রথম ধাপে যারা পেইন্টার তাদেরকে গুরুত্ব অনেক বেশি এবং তারা খুব এক্সপেন্সিভ। দ্বিতীয় এক্সপেন্সিভ হলো ফটোগ্রাফার। এবং লন্ডনে অনেক স্টুডিও আছে, আপনি গেলে ছবি তুলবেন, আপনাকে 1 মাস আগে ছবির জন্য ফটোগ্রাফারকে বুকিং দিতে হবে। তো ফটোগ্রাফিটা অ্যাকচুয়ালি সুলভ না। এখন এই ডিজিটাল যুগে এক একটা ক্যামেরার দাম অনেক, এবং যারা ফটোগ্রাফি করছে, শিখে আসছে, প্রতিষ্ঠিত
স্কুল থেকে, কলেজ থেকে, ফটোগ্রাফি ইনস্টিটিউট থেকে, ওইখানেও ভালো টাকা দিয়ে শিখতে হয়। অর্থাৎ ফটোগ্রাফিটাকে মানুষ একটু সুলভ মনে করে, কিন্তু এটা তো সুলভ না। তারপরে আমরা মনে করি ইন্ডাস্ট্রিকে গ্রোথ করার জন্য, ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন, প্রোডাক্ট ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো ইন্ডাস্ট্রিকে আমরা যে মানে আমাদের যা ডিমান্ড তাই নেই তা না, আমরা ক্লায়েন্টের চাহিদাটাও দেখি যে না, উনি তো এটা দিতে পারবে না, বা আমি যদি এইভাবে বেশি করে দাম নিই তাহলে উনি টিকতে পারবে না। অর্থাৎ এই কথাটা ঠিক না যে আমরা খুব বেশি দাম নিই, আমরা তাদের জন্য উদারতা দেখাই। আপনি তো বলছিলেন অফলাইনের কথা, কিন্তু এই যে যেটি বলা হচ্ছে যে অনলাইনের বিক্রির পরিমাণটা আসলে কেমন? অনলাইনের বিক্রির পরিমাণটা আসলে আমি বলবো যে আগের চাইতে অনেক বেড়েছে, কারণ এখন মানুষ অনলাইনে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরে ট্রাফিক জ্যাম, তারপরে সব কিছু মিলে সব কিছু অনেক কিছু একসাথে দেখতে পারে। যারা ঘর থেকে খুব বেশি বের হয় না, আমি দেখি যে তারা অনলাইনে কেনা বেচাটা করে ফেলে। তো আমার যখন সবসময় অফলাইনেই শোরুমগুলো ছিল, আমি কখনোই ভাবি নাই যে অনলাইনে কাজ করব। তো কোভিডের সময় আসলে আমরা যখন ঘরে বসেছিলাম তখন এই আইডিয়াটা আসে, এবং তারপর থেকে দেখেছি যে ওইটার ট্রানজ্যাকশনটা অনেক ভালো। আর সেক্ষেত্রে উদ্যোক্তাদের সাথে কাজ করার জন্য, এই যে আপনি বলছিলেন যে যেহেতু ফটোগ্রাফাররা অনেক বেশি এক্সপেন্সিভ, উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে আলাদা এই সেক্টরে প্রশিক্ষণ দিয়ে তারা যাতে তাদের স্মল এবং মিডিয়ামরা তাদের কাজগুলো তারা করতে পারে। কারণ এখন তো আমরা দেখছি যে অনেকেই মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে কাজ করছে, কিন্তু সেটি কিন্তু প্রফেশনাল ওয়েতে হচ্ছে না, এবং অনেকেই উদ্যোক্তা হিসেবে দাঁড়াচ্ছে কিন্তু টিকে থাকতে পারছে না, অনলাইনেও তারা ঝরে যাচ্ছে। তারা যদি ওইভাবে প্রশিক্ষণ নিয়ে তাদের সেক্টরকে দাঁড় করাতে চায়, তো আপনাদের সহযোগিতা তো তাদের লাগবে। এক্ষেত্রে কি আপনারা এসএমই ফাউন্ডেশন বা অন্যান্য মাধ্যমে উদ্যোক্তাদের জন্য আলাদা কি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন কিনা? প্রতিষ্ঠিত ফ্যাশন হাউস বলেন, এসএমই বলেন, বা এইসব যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা জয়েন্টলি কাজ করতে চাই, কিন্তু কোনো প্রতিষ্ঠানেই ফটোগ্রাফার বা ফটোগ্রাফি ইনস্টিটিউট যারা আছে বা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনগুলো যারা আছে তাদের সাথে যৌথভাবে এই পর্যন্ত আমার মনে হয় না কোনো কিছু করেছে। আর প্রশিক্ষণের ব্যাপারটা বললেন যে হ্যাঁ, আমরা তো অবশ্যই শেখাতে চাই। আপনার যদি একটা প্রতিষ্ঠান থেকে যদি আমার কাছে আসে একটা ডিএসএলআর নিয়ে যে আমি প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চাই, আমি অর্নামেন্টস নিয়ে কাজ করি, আমি ভালো ফটোগ্রাফি করতে চাই, আপনি আমাকে একটু হেল্প করেন, আমাদের দরজা সবসময় খোলা থাকে। সে আরেকটা কথা আপনি বলেছেন যে মোবাইল দিয়ে এখন অনেক ভালো ফটোগ্রাফি হয়, কিন্তু মোবাইল দিয়ে যদি প্রফেশনাল ফটোগ্রাফিটা টোটালি হয়ে যেত তাহলে তো আর 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকার ডিএসএলআর হতো না, বা 5 লাখ টাকার ক্যামেরা। শুধু ক্যামেরা, এটার মধ্যে ইনস্ট্রুমেন্ট আছে, সফট বক্স আছে, অনেক কিছু আছে। প্রোডাক্ট মোটামুটি এক্সপেন্সিভই। তারপরে আমি দেখেছি যে এখন অনেক উদ্যোক্তা আছেন যে তারা হয়তো মোবাইল দিয়ে কাজটা সেরে ফেলেন, কিন্তু এখানে কিন্তু একটা ঝগড়াঝাটি লেগে যায়। প্রোডাক্ট যখন আপনি ডেলিভারি দেন, ওই মনে করেন আমার এই পাঞ্জাবিটা এখন ইট কালারে আছে বা লালচে আছে, আমি যখন ডেলিভারি নিতে যেয়ে দেখি যেটা এই কালার নাই, তখন আবার আমি ওই কোম্পানিকে ফোন দিই, ভাই আমি তো এই কালারে দিছিলাম, আপনি আমার এই কালার ডেলিভারি দিলেন কেন? অনলাইনে সবচেয়ে বেশি কালার নিয়ে একটা ঝামেলা সারাক্ষণই ফেস করতে হয়, এবং সেটা হলো ভালো ফটোগ্রাফি হচ্ছে না বলে এই সমস্যাটা হচ্ছে। ক্লায়েন্টের সাথে এই হাউসগুলির সাথে একটা সমস্যা হচ্ছে। এখানে অবশ্যই ভালো ফটোগ্রাফি দরকার, এবং যেনতেনভাবে মোবাইল দিয়ে কোনো মতেই প্রোডাক্ট ফটোগ্রাফি সম্ভব না। অবশ্যই প্রতিষ্ঠিত ফটোগ্রাফারের কাছে আসতে হবে। সেই ক্ষেত্রে আবারও বলি যে একটা মেয়ে ছোট্ট করে একটা বুটিক হাউস করছে, ও কিভাবে আমাকে টাকা দিবে? ওর তো সম্ভব না। আমরা ওর জন্য দরজা খোলা রেখেছি। কেউ যদি বলে যে ভাই আমি একেবারেই নতুন, আমি মনে করি আমি ছাড়াও আমার ফটোগ্রাফার বন্ধুরা এবং যারা ফটোগ্রাফি হাউসগুলো আছে তারা অনেক কনসিডার করে। সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের তো ফ্যাশন ওনার্স অ্যাসোসিয়েশন আছে, আপনারা দেশি দশের সাথে কাজ করছেন, এছাড়াও এখন আমরা দেখি যে এই রিলেটেড অনেকগুলো সংগঠন দাঁড়িয়ে গেছে। তো উদ্যোক্তাদের সাপোর্ট দেওয়ার জন্য কি এই ধরনের কোনো প্রশিক্ষণের আয়োজন কি আপনারা করেছেন বা আগামীতে করার চিন্তা করছেন? না, ওইটা আসলে ওইভাবে করে করা হয় না। আমরা যখন খুব প্রফেশনাল ফটো সেশনগুলো করি, যেটা বলি আমরা উৎসব কেন্দ্রিক, তখন কিন্তু আমরা ফটোগ্রাফার যারা আছে আমরা চেষ্টা করি যে যারা খুব ভালো ফ্যাশন ফটোগ্রাফি করে তাদের সাথে কথা বলতে, এবং সেভাবে করে কাজ হচ্ছে। আর যেটা হয় যে এই যে আমি আমার জায়গা থেকে বলছি যে আমার মোবাইল ফটোগ্রাফি হয় রেগুলার, বিকজ প্রতিদিন তো যেই পরিমাণ প্রোডাক্টের ছবি তুলতে হয় সেটা কিন্তু প্রত্যেক দিন একজন ফটোগ্রাফার হায়ার করে
করা, হায়ার করে এনে এই ফটোগ্রাফি করা সম্ভব না, এটা কারো পক্ষেই সম্ভব না। কিন্তু সেই ক্ষেত্রে যে আকাশ ভাই যে বললেন একটা কথা, যে তাদের একজন উদ্যোক্তা অবশ্যই একটা যদি অনলাইন বিজনেস করতে যায়, আমার কাছে মনে হয় তার একটা ফটোগ্রাফি একটা প্রশিক্ষণ ডেফিনেটলি দরকার। কারণ সে প্রত্যেকদিন আকাশ ভাই বা এরকম ফটোগ্রাফারদের সে এফোর্ড করতে পারবে না, তারই ছবি তুলতে হবে। আর সবচেয়ে বড় কথা, সময়ও কুলাবে না। প্রতিদিন আপনার একটা যে কোনো প্রোডাক্ট দেখা যাবে প্রতিদিন 2-4টা নতুন প্রোডাক্ট আসতেই থাকে, সেই প্রোডাক্টের ছবিগুলো তুলতে হয়। তো সেই জায়গা থেকে আমার জায়গায় একটা সুবিধা হয় হচ্ছে এই যে আমরা যে বলছিলাম যে কালার কারেকশনের বিষয়টা। তো কালার কারেকশন, যেহেতু আমি আর্টিস্ট, তো আমার মোবাইলে আমি ছবি তুললেও আমি কালার কারেকশনটা আমি বুঝি যে নো, এই কালারটা হয় না, এই কালারটাকে আমাকে যখন পর্যন্ত, অনেক সময় আমরা দেখি যে ডে লাইটে ছবি তুলে আসছে না ছবিতে, কিন্তু ওখানে কিন্তু ওই স্মার্টফোনগুলোতে অনেক জায়গায় কালার কারেকশনের অপশন আছে, তো কারেকশন করতে পারছি। কিন্তু এখন আমার মতো তো সবাই কালারটাকে এত বোঝে না। তো আমরা আরো শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবার আমন্ত্রণ সবাইকে। যেটি বলছিলেন, আমরা তো দেখি যে আসলে যে কোনো ইভেন্টকে কেন্দ্র করে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা অনেক বেশি লাগে। তো এই ধরনের কি, আমরা তো ব্যাংক ঋণের কথা শুনি অনেক, যে উদ্যোক্তাদের প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হয়, বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হয় এবং বিভিন্ন সহযোগিতা করা হয়। তো ওয়ার্কিং ক্যাপিটালের কোনো অপশন কি আপনাদের আছে, বা উৎসব কেন্দ্রিক কোনো ঋণ কি দেওয়া হয়, যে সামনে এই ইভেন্টে হয়তো বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার, তো এটাকে কেন্দ্র করেই হচ্ছে আপনি হয়তো ফোরকাস্ট করলেন যে আমার এত প্রফিট আমি নিয়ে আসতে পারবো, ব্যাংক কি আপনাদেরকে তখন সহযোগিতা করে বা আর্থিক সহযোগিতা আপনারা পান? আমি বলি, আমার বিজনেসের বয়স হচ্ছে 24 বছর, আমি ঠিক সেভাবে করে পাইনি। আমি যখনই দেখা গেছে যে কোনো একটা এরকম ঈদের সময় বা পহেলা বৈশাখ তো আমাদের সবচেয়ে বেশি সেল হয়, তখন আমি অনেকবারই চেয়েছি যে এই সময়টাতে আমাদের একটা বড় আকারের লোন দরকার, কিন্তু সেটার যে প্রসেস, এই প্রসেস করতে করতেই দেখা গেছে যে সময়টা পার হয়ে গেছে। তো আমি ঠিক সময় মতো কখনো পাইনি। এক্সেপশন হয়তো আছে, কিন্তু আমি আমার ক্ষেত্রে পাইনি। কিন্তু আর যখন কোভিডের পরে, আমি একদম ওপেনলি বলছি, এটা অনেকের কাছে হয়তো খারাপ লাগবে, কোভিডের পরে যে অনেক ব্যবসায়ী আছে যে আমরা ওই সময়টাতে হয়তো আমরা একটা লোন নিয়েছিলাম, তো ওইটাকে তো পে ব্যাক করতে হবে, সেই জায়গাটা কিন্তু আমরা অনেকে করতে পারিনি ওই সময়টা। কারণ ঠিক সবার মনে আছে কি না, তখন ঠিক পহেলা বৈশাখের আগে ছিল বিষয়টা, মার্চের কত তারিখ, 21 তারিখে বোধহয় ছিল এরকম। তো আমরা তখন পহেলা বৈশাখের জন্য পুরো প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, ঈদের জন্য প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, কিন্তু তখন সেই বছর ঈদ এবং পহেলা বৈশাখের কোনো সেলই আমরা করতে পাইনি। যারা আসলে অনলাইনে অনেকে ভালো করেছে, যখন অনলাইনে হয়েছে কি, যারা ছোট ছোট আকারে কাজ করে তাদের কিন্তু কোনো শুধু ওই প্রোডাক্টে ইনভেস্টমেন্ট আছে, আর কিন্তু কোথাও নাই। কিন্তু আমাদের ওই আউটলেটের ভাড়াগুলো দিতে হয়েছে, ওইটাতে কিন্তু কোনো মাফ ছিল না, তারপরে স্টাফ স্যালারিগুলো দিতে হয়েছে, তারপরে কোনো সেল ছিল না। সেই ক্ষেত্রে আমরা অনেকখানি পিছিয়ে গেছি এবং আমাদেরকে দেখা গেছে ওভারডিউ হয়ে গেছে। কিন্তু সেই জায়গায় আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, যে আমার জায়গা থেকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আচ্ছা, যারা এত দিন সফলভাবে ব্যবসা করেছে, কারণ তারা আগ পর্যন্ত আমাদের ব্যাংকে কখনো কেউ বলতে পারবে না যে কোনো ব্যাংকে আমাদের ওভারডিউ ছিল, কখনো টাইমের আগে আমরা সেটাকে পেমেন্ট করে দিয়েছি। যেহেতু আমাদের ব্যবসা হচ্ছে, আমরা কেন দিব না, এবং সেই জায়গাটা দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু সেই জায়গাটাতে বলা হয়েছিল, কিন্তু আসলে আমি আমার জায়গা থেকে কোনো হেল্প পাইনি ব্যাংকে। তখন আমরা বলেছিলাম যে এখন আমি জেনে আমাকে বলতেই হবে এই কথাটা, যে আসলে দেখবেন কি, আমরা যে বলি যে আমরা সুন্দর সুন্দর অনেক, এখন ব্যাংক অনেক ধরনের প্রোডাক্ট বানায়, বলে যে এই যে 5 লাখ টাকা জামানতবিহীন দিবে। একজন জামানতবিহীন 5 লাখ টাকা, হয়তো আমি সবসময় বলছি এক্সেপশন কিন্তু আছে, কিন্তু আমি ওভারঅল বলছি, আমি তো অনেক ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কাজ করি, একেবারেই ক্ষুদ্র, যাদের আসলে আমার সাথে কাজ করার জন্য তার 5 লাখ টাকার পুঁজি দরকার, যে এই কাজটা, কারণ আমরা তো কাজটা দেওয়ার পর তাকে পেমেন্ট করব। তো সেই জায়গা ক্ষেত্রে কিন্তু তাকে ব্যাংক টু ব্যাংক অনেক দৌড়াতে হয়েছে, অনেকেই পায় না, তার প্রপার্টি নাই, বা তার স্বামীর আছে, স্বামী দিতে চাচ্ছে না, শ্বশুর বাড়ি আছে, বাবার বাড়ি নাই, মানে হয় না, মেয়েদের এই ধরনের অনেক সমস্যা থাকে, তখন মেয়েটা কিন্তু আর কাজ করা থেকে পিছিয়ে যায়। আর আমার জায়গা থেকে হয়েছিল যে আমি অনেকখানি পিছিয়ে গেছি ওর পর থেকে, যে আমি কিন্তু প্রপারলি লোন পাইনি। তখন আমি বলেছিলাম, আসলে একটা বাংলায় কথা আছে না, যে তেলে মাথায় তেল সবাই দেয়, যখন তোমার বিজনেস অনেক বড় থাকবে, অনেক দেখবে যে ফ্লারিশ করছে, সব ট্রানজ্যাকশন খুব ভালো ব্যাংকের, তখন ব্যাংকরা ব্যাংক থেকে এসে বসে থাকে, লোক পাঠায় যে আমরা লোন নিতে আগ্রহী কিনা, শুধু রিজেক্ট করেছি। কিন্তু সেই সময় আমি লোনের জন্য যে
কত জায়গায় দৌড়িয়েছি যে আমার যেন এই ওভার ডিউটা আমি ক্লিয়ার করতে পারি, এটার জন্য আটকে না যাই। আমি যদি একবার আটকে যাই সেই সাইকেলে আমি পড়ে যাব। আমার একটা কিন্তু সাইকেল বিজনেসটা, তো আমার ওই একটা সাইকেল ইসের ভিতরে যদি প্যাচে পড়ে যায় আমি ওইটাকে আমি ছুটাতে পারবো না, যেই স্ট্রাগলটা আমি এখন পর্যন্ত করছি। আর সেই জায়গা থেকে তো আপনি তো এফবিসিসি এর সাথে দীর্ঘ সময় ছিলেন, আপনারা আপনাদের কয়েকটা কমিটির সাথেও আপনি চেয়ার হিসেবে আছেন আমি যতটুকু জানি। তো একটু আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা বলছেন যে জামানতবিহীন ঋণের কথা বলছেন এবং এফবিসিসিও সেই ব্যবস্থা করে দিয়েছে নারী উদ্যোক্তা এবং অন্য উদ্যোক্তারা যাতে জামানতবিহীন লোন পায়, কিন্তু আমি একটু বলবো আপনার নিজের কথা। আমি যতটুকু জানি অনেক ফটোগ্রাফার আমাকে জানিয়েছেন যে তারা তাদের ব্যবসাতেই লোন পাচ্ছে না এবং ফটোগ্রাফি প্রফেশনেই আসলে সেভাবে ঋণের ব্যবস্থাটা করা হয় না, কিন্তু এটি কিন্তু একটি বিজনেস এবং এটারও কিন্তু একটা বিজনেস প্ল্যানিং আছে, ট্রেড লাইসেন্স আছে, ট্যাক্স ভ্যাট সবই গভর্নমেন্টকে দেওয়া হয়। তারপরেও কিন্তু তারা তাদের এই আর্থিক সহযোগিতার বাইরে কিন্তু তারা থেকে যাচ্ছে। তো এই জায়গায় আসলে আপনারা কি এফবিসিসিআই থেকে ক্ষুদ্র মাঝারিদের জন্য কি চিন্তা করছেন কিছু করার জন্য? আসলে খুব সবকিছু তো সরলীকরণ হয় না, আমরা খুব সরলভাবে বলি। আমরা যখন মিটিং করি, সেমিনার করি, এসএমএ নিয়ে কথা বলি, এই ব্যাংকের কথাগুলো আমরা বলি, হ্যাঁ, কিন্তু আসলে যখনই এফবিসিসিআই একটা সমঝোতার কাজ করে বা মিডিয়ার কাজ করে, ব্যাংকের সাথে কথা বলে, ব্যাংক যত সহজভাবে বলে তত কিন্তু ক্লায়েন্টের সাথে সম্ভবত ব্যাংক অত সহজে করে না। যেটা লিপি আপা বললো খুব গুরুত্বপূর্ণ কথা, যে বিজ্ঞাপন দিয়ে দেয়। যে আমি গতকালেও দেখেছি একটা ব্যাংকের হেড অফ পিআর একটা বিজ্ঞাপন দিয়ে স্ট্যাটাস দিয়েছে 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন কোনো কিছু সহজ ইয়ে। আমি খুশি হয়ে, যেহেতু আমি ব্যবসায়ী, এফবিসিসিআইতে কথা বলি, আমার কাছে স্ট্যাটাসটা ভালো লেগেছে। আমি গতকাল রাতে এটা শেয়ার দিয়েছি। শেয়ার দেওয়ার পর দেখলাম যে আমার কমেন্ট বক্সে গালিতে ভরে গেছে, যেটা তো সহজ না, গেলে দিবে না, এটা চাবে সেটা চাবে। তো হয়তো সেটাই বাস্তব, কিন্তু আবার অন্য চিত্র আছে। যেমন আমি একটু পিছনে ফিরে যাই, আমি যখন মধ্য 90s-এ আমার ব্যবসা শুরু করলাম, আমার হাতে অত টাকা পয়সা ছিল না। ব্যাংকে আমি গিয়েছি, ব্যাংক আমাকে সোজা কথায় বলে দিয়েছে যে ফটোগ্রাফিতে কোনো লোন নাই, এটা আমাদের কোনো ধারাই নাই। তাহলে কি আমি ব্যবসা করব না? আমি আমার এক বন্ধুর পরামর্শে ধানমন্ডিতে মাইডাসে খোঁজ দিলাম। মাইডাস আমাকে, এটা মধ্য 90s-এর কথা, খুব সরলভাবে আমাকে আমার কথা শুনলো। শুধু আমার সাথে পেপার চেয়েছে যে আমার শোরুমের যে বাড়িওয়ালার সাথে যে এগ্রিমেন্টটা আছে, চুক্তিটা আছে, সেইটা তারা দেখতে চাইলে, আর আমার ট্রেড লাইসেন্সটা, আর আমার ব্যাংকের ট্রানজ্যাকশন। তাই আমি বললাম যে আমার তো খুব একটা ট্রানজ্যাকশন নেই। বলছে ওইটা ম্যাটার করি না, আপনি যেহেতু নতুন উদ্যোক্তা, আপনি শুধু বাড়িওয়ালের সাথে যে আপনার ডিটটা আছে সেটা আমাদের দেখান, জেনুইন ডিট। দেখানোর পরে তারা আমাকে 7.5 লাখ টাকা লোন দিয়ে দিল, একদমই গ্যারান্টার ছাড়া। এবং তারা একটা কাজ করেছে যে ওই যতটা কিস্তি ছিল আমার কাছে চেক নিয়ে নিয়েছে। তো সেটা আমার জন্য, যেহেতু আমি সৎ ব্যবসায়ী, সরল ব্যবসায়ী, আমার জন্য অসুবিধা হয়নি, মাসে মাসে সেই টাকা তারা কেটে নিচ্ছে। কিন্তু আমার মনে হয় সেই চিত্র এখন নাই। আমি আর একটু সময় নিয়ে বলি, 2 মাস যাবত আমি আমার রানিং ক্যাপিটালে, ওয়ার্কিং ক্যাপিটাল যেটা বলে, সেটার ভুগছি। আমি আমার ব্যাংক, একটা ব্যাংকে আমি নাম বলছি না, 40 বছর যাবত আমি ট্রানজ্যাকশন করি, কিন্তু তারা আমাকে 10 লাখ টাকা দেয় নাই। আমি অবাক হয়ে গেছি যে তারা আমাকে 10 লাখ টাকা দেয় নাই এবং অপারগতা প্রকাশ করছে। পরে আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করে কোথাও পাই নাই। এখন আমার সাথে একটা ব্যাংকের সাথে কথা হচ্ছে, তারা 2 মাস যাবত বলতেছে আমাকে দিবে, কাগজপত্র সব নিচ্ছে, 2 জন গ্যারান্টার চাচ্ছে, গ্যারান্টারও দিয়েছি, কিন্তু অদ্যবিধি আমি 2 মাসের চেষ্টা এখনো সফল হয় নাই। তবে হয়তো বা এবার হতে পারি, কিন্তু আমি শিওর না, হাতে না পাওয়া পর্যন্ত। আরেকটা আমি একটু বলি, এই যে বললো যে লিপি আপা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে হাজব্যান্ডের গ্যারান্টার হতে বলে বা হাজব্যান্ডের কাগজপত্র চায়। অনেক হাজব্যান্ড যেমন চায় না আমার স্ত্রীকে আমি লোনের এটা নিয়ে দিই, তাহলে আমি বিপদে পড়বো, হ্যান ত্যান। অনেক স্ত্রী আছে যে যদি ব্যাংক থেকে স্বামীর কথা বলে জিজ্ঞেস করে যে আপনার হাজব্যান্ড তো একটা আবেদন করছে, আপনার ওখানে একটা সই লাগবে, তখন অনেক ওয়াইফও কিন্তু সই স্বাক্ষরটা দিতে চায় না। হ্যাঁ, এটা আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার কাছের মানুষ এরকম বলছে। এবং তখন সেই ভাবিদেরকে জিজ্ঞেস করে বলে যে ভাই লোন টোন আমার ভালো লাগে না, ভয় লাগে, পরে কি না কি হয়। অথবা আমরা অনেকে রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে, ব্যাংকগুলির একটা দায়বদ্ধতা আছে, যেহেতু এখন প্রাইভেট ব্যাংকগুলো অনেক বেশি ব্যবসা করতেছে এই জন্য বলি যে নতুবা তাদের এমপ্লয়ি অফিসারদের এত টাকা তারা বেতন কি করে দেয়। তো যেহেতু আপনারা অনেক কিছুই খরচ করতেছেন, লোনটা সরলীকরণ, অত গ্যারান্টার লাগবে না। আপনি আমার উপরে ট্রাস্ট রাখেন, আমার ব্যবসাটা দেখেন, আমাকে ছোট্ট করে একটা লোন হলো দেন, নতুবা
ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীরা কেউ শুরু করতে পারবে না ভালো মতে। জি, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা দেখছি যে উৎসব আসলেই বিদেশি কাপড়ের পরিমাণ বেড়ে যায় এবং যারা দেশীয় উদ্যোক্তারা তারা বলেন যে বিদেশি কাপড়ের কাছে দেশীয় উদ্যোক্তারা টিকে থাকাটা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যায়। তো এই ক্ষেত্রে তো আমরা দেখছি এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এই বিষয়ে অনেক বেশি সচেতন এবং চেষ্টা করছেন যে এই বিষয়গুলো নিয়ে কাজ করার। আপনার কি সরকারের কোনো পরামর্শ দেওয়ার আছে যে আপনারা আপনাদের উদ্যোগগুলোকে টিকিয়ে রাখার জন্য কি চান? এটা তো আসলে গত 20 বছর যাবত যাচ্ছি। আমি সবসময় বলি যে যেহেতু আমাদের দেশটা এখন আমি বলবো যে এই সেক্টরটা ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, আরএমজি সেক্টর তো অলরেডি ডেভেলপড, কিন্তু আমাদের যে বুটিক সেক্টরটা কিন্তু অনেক সুন্দরভাবে, অনেকখানি অর্থনৈতিকভাবে, অনেক স্পেশালি আমাদের যে একদম কি বলবো একদম প্রান্তিক যে নারীরা আছে তাদের অনেক হেল্প হচ্ছে, যারা আসলে আমি বলবো এডুকেটেড না, কিন্তু তারা সেলাই বা আমাদের সাথে যারা কাজ করে ব্লগ বাটিক যাই হোক সেটাতে তারা অনেক শিক্ষিত এবং তারা কিন্তু এটাতে খুব ভালো আর্ন করছে। তো এই আমাদের সাথে কিন্তু অনেকগুলো লোক যুক্ত থাকে, তো আমরা ভালো করতে পারলে তারাও ভালো করতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে আমি বলবো যে আমরা খুব বেশি ভালো করতে পারি না। কেন? কারণ এত কম্পিটিশন, সবসময় কম্পিটিশন করে আমাদের যে ডিজাইনার্স প্রোডাক্টের সাথে হয়তো পাশের দেশ থেকে একটা প্রোডাক্ট আসলো, সেই প্রোডাক্টটা হচ্ছে একদম খুব ঝলমলে সুন্দর দেখতে, ডেফিনেটলি সুন্দর দেখতে, এবং ওইটাকে যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, ওইটার দামও কম এবং এত সহজলভ্যভাবে আসছে বাংলাদেশে, সেইটার দাম কমে যায়, তখন ওই মার্কেটটার সাথে না আমাদের যারা কাস্টমার তারা কনফিউজড হয়, ওইটার সাথে আমাদেরকে অনেক ফাইট করতে হয়। তো ওই জায়গাটা আমরা চাচ্ছি আসলে পুরোপুরি বন্ধ হওয়া উচিত। এবার বলেছিল যে আমাদের ঈদের সময় এবার আমরা খুব ভালো বিজনেস করতে পারবো, বাইরের দেশের প্রভাব একটু কম আছে, কিন্তু না, যদি আমরা মার্কেটে যে দেখি ইন্ডিয়া এবং পাকিস্তানের কাপড়ে 6 লাভ সোজা কথা। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনার যদি আসলে ফটোগ্রাফারদেরকে মান উন্নয়নের জন্য যদি কিছু দাবি থেকে থাকে। প্রশিক্ষণের বিকল্প নাই। আগে এক সময় আমি যেমন একটা ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমা করে এবং পার্শ্ববর্তী একটা দেশ থেকে আমি ডিপ্লোমা নিয়েছি, কিন্তু আমাদের দেশে যারা এখন ফটোগ্রাফিতে আসছে তাদের বেশিরভাগই ইউটিউব ভিত্তিক ফটোগ্রাফি করে, ইউটিউব দেখে ফটোগ্রাফি করে ফেলে। শুধু ইউটিউবের উপরে নির্ভর করলে ভালো ফটোগ্রাফার হওয়া কঠিন হবে। আমার মনে হচ্ছে যে প্রশিক্ষণের বিকল্প নেই। আপনারা ইনস্টিটিউটের কাছে যান, ফটোগ্রাফি ক্লাবগুলোর কাছে যান, এদের সহযোগিতা নেন। অনেক ফটোগ্রাফার আছে, সিনিয়র ফটোগ্রাফার আছে, জুনিয়ররা গেলেই খুশি হয়, তারা ট্রিপস দেয়, তাদের কাছে ঘন ঘন যান। এবং আজকে যেহেতু আমরা ফ্যাশন হাউস নিয়ে একটু কথা বললাম, আমি ফ্যাশন হাউসদেরও বলবো যে লিপি আপা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ডেইলিতে আমার 2টা একটা করে প্রোডাক্ট হচ্ছে, এটা নিয়ে তার আমি একটা ফটোগ্রাফারের কাছে যেতে পারি না, তাতে আমার অনেক টাকা লাগবে। এখানেও আপনি নিজে একজন ফটোগ্রাফারকে ট্রেনিং দিয়ে আপনার অফিসে ওকে সুযোগ দিয়ে দেন ফটোগ্রাফি করার জন্য, আপনি সুলভে ভালো ফটোগ্রাফি পাবেন। আমরা আশা করছি আসলে উৎসবকে ঘিরে আসলে আপনাদের অনেক কাজ থাকে এবং ওয়ার্কিং ক্যাপিটাল আপনাদের একটা বড় জায়গা। তো আমরা ব্যাংকের কাছে দাবি জানাতে পারি যাতে উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পায় এবং যেভাবে বলা হচ্ছে সেভাবেই যাতে উদ্যোক্তাদের আগে যাতে একটা উৎসব কেন্দ্রিক একটা ঋণ সহযোগিতা দেওয়া হয়, যেখানে ওয়ার্কিং ক্যাপিটাল সরল শর্তে, সহজ শর্তে, খুব কঠিন করা যাবে না। এখন কিন্তু একটা মানুষ কিন্তু গ্যারান্টার শব্দটার প্রতি একটা আতঙ্কিত। আমি যদি বলি যে জেরিনা আপু আমি একটা ব্যাংক থেকে লোন নিব, আমার একটু গ্যারান্টার হন, আপনার গায়ে জ্বর এসে যাবে, কিন্তু এটা খুব কঠিন ব্যাপার না। কিন্তু কেউ কেউ হয়তো হ্যাসেল হয়েছে, কিন্তু এই গ্যারান্টার শব্দটা তুলে দিতে হবে, তাহলে ধন্যবাদ আপনাদেরকে। আমরা আশা করছি যেহেতু বাংলার নববর্ষ, নতুন বছর আসছে এবং নতুন সরকারও সামনে আসবে, পাশাপাশি এখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে, হয়তো আপনাদের এই বিষয়গুলো তারা সংস্কারের কাছে নিয়ে আসবেন এবং তারা সেগুলো নিয়ে কাজ করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।